নমস্কার, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 23তম পর্বে সবাইকে স্বাগত। দেখতে দেখতে আরও একটি রবিবার, আর রবিবার মানেই সফরনামার নতুন পর্ব। কর্মমুখর সপ্তাহে রীতির সাথে সাথে একটি ছুটির দিনের সাথে সফরনামার নতুন পর্ব। আর সফরনামার মানেই হচ্ছে এপার বাংলার চোখে ওপার বাংলার মুখ। সাথে রয়েছে আমি অরিত্র। সফরনামার গত পর্বে আমি তুলে ধরেছিলাম ওপার বাংলার একটি প্রাচীন জেলার গল্প। ছিল ওই জেলার খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, দর্শনীয় স্থান ইত্যাদির গল্প। যারা শোনেননি ঝটপট করে শুনে ফেলুন আমার গত পর্ব। ঘুরে দেখা নারায়ণগঞ্জের অন্তিম পর্ব। আজকে আমি এসেছি নতুন আরেকটি জেলার গল্প নিয়ে। এই জেলা শুধুমাত্র একটি জেলা নয়, এই জেলা একসাথে শুধুমাত্র ওপার বাংলার বাংলাদেশকে নয়, একসময় এই দেশ, এই জেলার মাধ্যমে তিনটি দেশকে একত্রিত করেছিল ইতিহাসের পাতায়। তার গল্প বলবো। আজকের যে গল্প বলবো সেটি হচ্ছে বাংলাদেশের আরেকটি প্রাচীন জেলার গল্প। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 23তম পর্ব। সাথে রয়েছি আমি অরিত্র। আজকের পর্ব শুরু করা যাক ওই প্রাচীন জেলার নাম নিয়ে। নাম হলো নোয়াখালী। আমরা জানি, আমিও জানি, প্রত্যেকেই আমরা এই নামটার সঙ্গে অতি পরিচিত। ইতিহাসে প্রচুর ঘটনার সাক্ষী রয়েছে এই নোয়াখালী। আজকের পর্ব সফরনামার ইতিহাসের পাতায় নোয়াখালী। আজকের এই পর্বে আমি নোয়াখালীর কিছু ঐতিহাসিক কথা, কিছু ঐতিহাসিক স্মৃতি, কিছু ইতিহাসের পাতায় থাকা কিছু গল্প, সর্বোপরি নোয়াখালীর একটি ইতিহাসকে খুব অল্প পরিসরে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন শুরু করা যাক আজকের পর্ব ইতিহাসের পাতায় নোয়াখালী। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুরাধাম। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর জলে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় এবং ওই অঞ্চলের ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে 1660 সালে একটি বিশাল খাল খনন করা হয়, যার জলের প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ি ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়া অর্থাৎ নতুন খাল হিসাবে বলা হতো। এর ফলে প্রাচীন নাম ভুলুয়া থেকে নামটি একসময় পরিবর্তিত হয়ে 1668 সালে হয়ে যায় নোয়াখালী। নোয়াখালী জেলার মর্যাদা পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক এদেশে জেলা প্রশাসন প্রতিষ্ঠার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার সময় থেকেই। 1772 সালে কোম্পানির গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এদেশে প্রথম আধুনিক জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তনের প্রচেষ্টা নেন। তিনি সমগ্র বাংলাদেশকে 19টি জেলায় বিভক্ত করে প্রতি জেলায় একজন করে কালেক্টর নিয়োগ করেন। এই 19টি জেলার একটি ছিল কলিন্দা। এই জেলা গঠিত হয়েছিল মূলত নোয়াখালীর বিস্তৃত অঞ্চল নিয়ে, কিন্তু
1973 সালে জেলা প্রথা প্রত্যাহার করা হয় এবং প্রদেশ প্রথা প্রবর্তন করে জেলাগুলোকে করা হয় প্রদেশের অধীনস্থ অফিস। 1787 সালে পুনরায় জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং এবার সমগ্র বাংলাদেশকে 14টি জেলায় ভাগ করা হয়। এই 14টির মধ্যে ভুলুয়া নামে নোয়াখালী অঞ্চলটি একটি জেলা ছিল। পরে 1972 সালে ত্রিপুরা নামে একটি নতুন জেলা সৃষ্টি করে ভুলুয়াকে অর্থাৎ এখনকার নোয়াখালীকে এর অন্তর্ভুক্ত করা হয়। 1821 সালে ভুলুয়া নামে নোয়াখালী জেলার প্রতিষ্ঠান পূর্ব পর্যন্ত এই অঞ্চল ত্রিপুরা জেলার অন্তর্ভুক্ত ছিল। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী মহকুমা নিয়ে নোয়াখালী জেলা গঠিত হয়। এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত একটি বিশাল জেলা হিসেবে পরিচালনা হয়ে আসছিল। 1983 সালে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সকল মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হলে লক্ষ্মীপুর ও ফেনী জেলা আলাদা হয়ে যায়, যেহেতু এই সময় সকল মহকুমাকে জেলাতে রূপান্তরিত করা হয়েছিল। শুধুমাত্র নোয়াখালী মহকুমা নিয়ে নোয়াখালী জেলা পুনর্গঠিত হয়। তখন এই জেলায় উপজেলা ছিল 6টি। পরবর্তীতে আরও 3টি উপজেলার সৃষ্টি করা হয় এবং বর্তমানে জেলায় মোট উপজেলার সংখ্যা 9টি। জেলার একটি বিশেষত্ব হল 8টি উপজেলা মূল ভূখণ্ডের সাথেই রয়েছে, আর হাতিয়া নামক উপজেলাটির কিছু অংশ জেলার মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত থাকলেও বৃহত্তর অংশ চতুর্দিকে মেঘনা নদী দ্বারা বেষ্টিত এবং এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা। মোটামুটি এই ছিল নোয়াখালী সৃষ্টির ইতিহাস, কিভাবে ভুলুয়া থেকে নোয়াখালী হয়ে উঠল তার গল্প। এবার চলুন যাওয়া যাক, আমি এবারে গল্প বলবো ইতিহাসের পাতার কিছু গল্প, যা আজও নোয়াখালী নামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। নোয়াখালীর ইতিহাসের অন্যতম ঘটনা হল 1830 সালে নোয়াখালীর জনগণের জিহাদ আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ ও 1920 সালের খিলাফত আন্দোলন। অবশ্যই আমরা ছোটবেলায় ইতিহাসের পাতায় এই খিলাফত আন্দোলনের গল্প পড়েছি। জাতিগত সংঘাত ও রায়টের পর 1946 সালে মহাত্মা গান্ধী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভ্রমণ করেন। বর্তমানে বেগমগঞ্জ উপজেলার জয়াগ নামক স্থানে গান্ধীজির নামে একটি আশ্রম রয়েছে, যা গান্ধী আশ্রম নামে পরিচিত। অর্থাৎ এই জেলা তৎকালীন ওপার বাংলায় থেকেও, যেহেতু তখন ভারতবর্ষ একটা বিশাল অঞ্চল ছিল যার অংশে যুক্ত ছিল ওপার বাংলা, তৎকালীন সময়ের পূর্ব পাকিস্তান। তো এই গান্ধীজির এই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভ্রমণের পেছনেও রয়েছে এক বড় পটভূমি, তাও আমি আমার এই পর্বে তুলে ধরার চেষ্টা করব। 1790 সালের পর হতে নোয়াখালী জেলা বহুবার ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো ও সাইক্লোন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে পতিত হয়। 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় 10 লক্ষ লোকের প্রাণহানি ঘটে। এর মধ্যে নোয়াখালী জেলার অনেকে ছিলেন। 1971 স্বাধীনতা সংগ্রামে পাক হানাদের বাহিনীর সাথে বহু রক্তক্ষয়ী যুদ্ধে নোয়াখালীর মাটি কিন্তু রঞ্জিত হয়ে আছে। 15 জুন 1971 সালে সোনাপুর আহমদিয়া স্কুলের সম্মুখে যুদ্ধে প্রায় 70 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়। 1971 সালে 19 আগস্ট পাক বাহিনী বেগমগঞ্জ জেলার থানার গোপালপুরে গণহত্যা চালায়। নিহত হয় প্রায় 50 জন নিরস্ত্র মানুষ। নোয়াখালী জেলা স্বাধীন হয় 1971 সালের 7ই ডিসেম্বর।
এখানেই কিন্তু নোয়াখালীর ইতিহাস শেষ নয়। নোয়াখালীর ইতিহাস এক চরম গণহত্যার সাক্ষী, এক দাঙ্গার সাক্ষী, যা ইতিহাসের পাতায় নোয়াখালী হত্যাযজ্ঞ নামেও পরিচিত। উনিশশো সালে যখন মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান নামক একটি নতুন মুসলিম রাষ্ট্রের জন্য সচেষ্ট হন, তখন তার মূল কার্যকলাপ ছিল মুসলিমদেরকে আলাদা করে তাদেরকে আরও বেশি পরিমাণে এবং কিছু বেশি পরিমাণে সুযোগ সুবিধা দেওয়া। কিন্তু পরবর্তীকালে এই সুযোগ সুবিধা দেওয়ার জায়গা থেকে সরে আস্তে আস্তে শেষ পর্যন্ত গণহত্যা বা দাঙ্গা বা হত্যাযোগ্য জায়গায় পৌঁছে যায়। ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীন হওয়ার 1 বছর পূর্বে 1946 সালের অক্টোবর থেকে নভেম্বরের সময় তৎকালীন ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গের বর্তমানে বাংলাদেশের নোয়াখালী জেলায় স্থানীয়দের দ্বারা সংঘটিত ধারাবাহিক একটি গণহত্যা, অপহরণ, ধর্ষণ, হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা ইতিহাসের পাতায় নোয়াখালী রায়টস নামেও বা নোয়াখালী দাঙ্গা নামেও পরিচিত। হয়তো অনেকের মনে হতে পারে যে হঠাৎ করে একটা জেলার গল্প বলতে বলতে, তার ইতিহাস বলতে বলতে কেন হঠাৎ করে দাঙ্গারকে আমি তুলে ধরলাম। খুবই স্পর্শকাতর যেহেতু ঘটনা, শুধুমাত্র এই জন্যই তুলে ধরা, কারণ একটা দেশকে বা নতুন দেশকে বা নতুন একটি যে কোনো জায়গাকে যখন আমরা জানবো, শুধুমাত্র তার বর্তমান নয়, তার অতীতটাকেও আমাদের জানা উচিত। তাই তার অতীতের সমস্ত ঘটনাকেই আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানে। হয়তো আমার এই সফরনামার কোনো একটি পর্বে আমি এটাকে নিয়ে আরও বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো। এই ঘটনাটি অনেকটা উপঘটনার মিলিত রূপ একটা। এই মিলিত রূপ আজকের দিনে যা ইতিহাসের পাতায় নোয়াখালীর দাঙ্গা নামে পরিচিত। মূলত তৎকালীন সময় পশ্চিম পাকিস্তানে থাকা সেই সমস্ত কট্টরপন্থী মুসলিমদের এক খুবই জঘন্য হত্যাকাণ্ডই ছিল নোয়াখালী দাঙ্গা, যেই সময় হিন্দুদের উপরই গণহত্যা শুরু হয়েছিল। 1946 সালে 10ই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এবং প্রায় 4 সপ্তাহ ধরে অব্যাহত ছিল এই নোয়াখালী দাঙ্গা। তাতে প্রায় কমপক্ষে 50,000-এরও বেশি হিন্দু মানুষকে হত্যা করা হয়েছিল। শুধুমাত্র হিন্দু মানুষ নয়, এই হত্যাকাণ্ডের যারা বিরুদ্ধে ছিল সেই সব মুসলিমদেরকেও হত্যা করা হয় খুব জঘন্যভাবে এই নোয়াখালী দাঙ্গায়। তাছাড়া অনেক হিন্দু নারী এই সময় মলেস্টেশনের শিকার হন। হাজার হাজার হিন্দু নারী পুরুষদের জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। এই সময় প্রায় 5,000 থেকে 7,000 বেঁচে থাকা হতভাগ্যকে কুমিল্লা, চাঁদপুর, আগরতলা ও অন্যান্য জায়গায় অস্থায়ী আশ্রয় শিবিরগুলোতে আশ্রয় দেওয়া হয়। তাছাড়া প্রায় 50,000-এরও বেশি হিন্দু আক্রান্ত এলাকায় মানবেতর জীবনযাপন করতে থাকে। কিছু এলাকায় হিন্দুদেরকে স্থানীয় মুসলিম নেতাদের অনুমতি নিয়ে চলা ফেরা করতে হতো। এই সময় জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করা হয় এই সময়, এবং অনেকের কাছে এই ঘটনাটিকে চাপা দেওয়ার জন্য তাদের সামনে লিখে দেওয়া হতো তারা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছেন। তাদের একটি নির্দিষ্ট বাড়িতে বা ঘরে আবদ্ধ করে রাখা হতো
এবং যখন কোনো আনুষ্ঠানিক পরিদর্শক দল পরিদর্শনে আসতো তখন তাদেরকে ওই নির্দিষ্ট বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হতো। ইতিহাসের পাতা বলে এই সময় নাকি মুসলিম লীগকে নাকি হিন্দুরা একটা চাঁদা দিত, যাকে বলা হতো জিজিয়া কর। আমরা ইতিহাসের পাতায় পড়েছি এই জিজিয়া করের গল্প, যা একসময় ভারতবর্ষে প্রচলিত ছিল। মুসলিম শাসন আমলে হিন্দুরা নিজেদেরকে নিরাপত্তার জন্য তৎকালীন শাসকদের জিজিয়া নামক বাড়তি একটি কর প্রদান করত। বঙ্গীয় আইনসভার নোয়াখালী থেকে একমাত্র হিন্দু প্রতিনিধি হারানচন্দ্র ঘোষ চৌধুরী এই দাঙ্গাকে হিন্দুদের প্রতি মুসলমানদের প্রচণ্ড আক্রোশের প্রকাশ বলে বর্ণনা করেন। এই ঘটনা ইতিহাসের পাতায় নোয়াখালীর দাঙ্গা হিসাবে পরিচিত। এই সময় মহাত্মা গান্ধী নোয়াখালীতে ক্যাম্প করেন ও সাম্প্রদায়িক সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠার জন্য নোয়াখালী ও তার আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখেন। যদিও এই শান্তি প্রতিষ্ঠায় চেষ্টায় ব্যর্থ হন, কংগ্রেসের সভাপতি আচার্য কৃপালিনীর স্ত্রী সুচিতা কৃপালিনীও নোয়াখালীতে নারী উদ্ধার করতে যান। বেঁচে যাওয়া হিন্দুদের আত্মবিশ্বাস চিরতরে নষ্ট হয়ে যায় এই সময়, এবং তারা কোনোদিন তাদের নিজেদের গ্রামে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেননি। এরকমও অনেক মানুষ রয়েছেন। তার মধ্যে কংগ্রেস নেতৃত্ব ভারত বিভাগ মেনে নেন, যার ফলে শান্তি মিশন এবং আক্রান্তদের জন্য ত্রাণ কার্যক্রম পরিত্যক্ত হয়। বেশিরভাগ বেঁচে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত হিন্দুরা তাদের বাড়িঘর ফেলে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামে চলে যান। প্রচুর পরিমাণে মানুষ ওপার বাংলা ছেড়ে চলে আসেন এপার বাংলায়। এরপর যখন কলকাতায় দাঙ্গা চলতে থাকে তখন নোয়াখালীতে কোনো সহিংসতা হয়নি, যদিও তখন থেকেই আবহাওয়া একটা গরম হতে শুরু করে কলকাতার বুকে। কলকাতার দাঙ্গার এক সপ্তাহের মধ্যেই এবং নোয়াখালীতে দাঙ্গার 6 সপ্তাহের পূর্বে কলকাতায় অবস্থিত ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার এমন কিছু রিপোর্ট হাতে পায় যেখানে বলা হয় চট্টগ্রাম ও নোয়াখালীর গ্রাম এলাকার মুসলিমরা উত্তেজিত অবস্থায় আছে এবং পশ্চিম পাকিস্তানের ষড়যন্ত্রের শিকার হয়ে তারা আস্তে আস্তে হিন্দু বিদ্বেষ ছড়ানোর লক্ষ্যে বিভিন্ন রকম স্লোগান, পালাগান, সারিগান প্রভৃতি আবৃত্তি করে হাটে বাজারে গিয়ে শোনাচ্ছে, যার মধ্যে সুপ্ত ছিল এই নোয়াখালী দাঙ্গার বীজ। এবং এই সমস্ত হিন্দু বিদ্বেষ কথাবার্তা ছড়িয়ে আসলে ত্বরান্বিত করা হচ্ছিল সেই নৃশংস ঘটনা, যা ইতিহাসের পাতায় নোয়াখালীর দাঙ্গা নামে পরিচিত। আজ এটুকুই। আগামী পর্বে, যেহেতু আমি আজকেই বলেছি, আজকের পর্বে তুলে ধরেছি যে আমি ইতিহাসকে যখন তুলে ধরব তখন প্রত্যেকটা ইতিহাসকেই আমি আমার সফরনামার প্রতিটি পর্বে তুলে ধরার চেষ্টা করব। তাই যেখান থেকে বাদ যাবে না এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড। তাই পরের পর্বে আসবই নোয়াখালীর আরও অনেক অজানা ইতিহাসের গল্প নিয়ে, আরও অনেক দাঙ্গার পটভূমি নিয়ে। আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা যদি নোয়াখালী দাঙ্গা সম্পর্কে কিছু জানেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার এই পডকাস্টটিকে রেটিং রিভিউ দিতে ভুলবেন না। প্রত্যেকটি মানুষের সাথে আমার এই পডকাস্টটিকে ছড়িয়ে দিন। আপনাদের ভালোবাসা আমার পথ চলার জন্য একান্তই কাম্য। আজকের এই পর্ব একটু অন্যভাবেই শেষ হলো। আগামী পর্বে থাকবে আরও বিস্তারিত গল্প। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।